সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। কেমন আছেন? সুস্থতা কামনা করছি। পৃথিবীর যে প্রান্ত থেকে আরটিভির পর্দায় অথবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে ঈদের এই বিশেষ আয়োজন, যে আয়োজনের নাম হচ্ছে প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো, কিন্তু আপনাদের এই বিনোদনের খোরাক জোগাতে আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজন নিয়ে। আর সঙ্গে এমন একজন অতিথিকে পেয়েছি যিনি সুদূর আমেরিকা থেকে উড়ে চলে এসেছেন আমাদের মাঝে। এত বছর তিনি দেশে ছিলেন না, কিন্তু এক সেকেন্ডের জন্য তার দর্শক, তার শুভানুধ্যায়ী, তার ভক্তরা তাকে ভুলে যাননি। ভেরি বিউটিফুল, সদা হাস্যোজ্জ্বল মডেল মোনালিসা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কেমন আছো? ঈদ মুবারক। লুকিং ভেরি গুড। ঈদ মুবারক। হ্যাভ ইউ সেট? After so many years, I see you smile. Anyway, একটা কথা বলি, রাগ করো না। কেমন আছো? রাগ করবো কেন? আমি অনেক ভালো আছি। এত ভালো থাকার কারণ আমাদের বলা কি বারণ? নো। এত ভালো থাকার কারণটা হচ্ছে আমার সব প্রিয় মানুষগুলোর সাথে দেখা হচ্ছে, আর হচ্ছে বাংলাদেশে আসার পর থেকে যে ওয়েলকামিংটা, আমি খুবই ব্লেসড। এবং হচ্ছে আমার কাছে অসম্ভব ভালো লাগছে যে আমি ভেবেছিলাম যে মানুষ আমাকে ভুলে যাবে, বাট এখন মনে হচ্ছে না, মানুষ আমাকে কখনোই ভুলে নেই। আর ভুলতেও পারবে কিনা আমি জানি না, বাট আমি খুবই এনজয় করছি। এখন সেলিব্রিটি মোনালিসা আর ব্যক্তি মোনালিসা দুজনই কিন্তু অনেক বছর পরে বাংলাদেশে এলো। ব্যক্তি মোনালিসা কতটুকু এনজয় করছে বাংলাদেশে আসাটা? এই ধরো যে রাস্তাঘাটের যে চটপটি, ফুচকা, তারপর আচার, তারপর এগুলো সব যা যা আমার ছোটবেলার স্মৃতিগুলো, আমি যেগুলো মিস করি, তারপর হচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডা, এখানে যাওয়া ওখানে যাওয়া, ট্রাই করছি কম বেশি একটু এনজয় করার জন্য। আর দর্শকদের মোনালিসা হচ্ছে কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি। এখন যতটুকু সময় আমি দিতে পারছি ততটুকুর মধ্যে চেষ্টা করছি একটু ভালো যে কোনো কাজ করার জন্য। অনেকগুলো প্ল্যান চলছে, দেখি কি হয়। দর্শকদের জন্য সারপ্রাইজ। দর্শকদের জন্য এটা গুড নিউজ যে আমাদের মোনালিসা আবার ফিরে আসছে এবং আপনারা অন স্ক্রিন আমাদের সেই মোনালিসাকে আবার দেখতে পারবেন। এটা অনেক বড় নিউজ আমাদের জন্য, গুড নিউজ। সো ঈদ কেমন কাটছে সেটা বলো। ঈদের প্রথম দিন কি করলে? ঈদ তো ফ্যান্টাস্টিক। সো অনেক বছর পর দেশে ঈদ করার, তুমি বুঝতেছো যে আমার ফিলিংসটা কিরকম, মানে আমি খুবই এক্সাইটেড। আমার আত্মীয় স্বজন প্লাস বন্ধু বান্ধব এবং আমার মার সাথে আমি ঈদ করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় জিনিস। সো আমি খুবই মজা করছি। নর্মালি কোরবানিটা আমাদের বাইরে ওরকম ভাবে আমরা ফিল পাই না, যে ঈদ ঈদ যে ভাবটা, যদি আমরা চেষ্টা করি, ওখানে যত বাঙালিরা আমরা আছি, আমার ওখানে অনেক বড় সার্কেল এবং আমার ফ্রেন্ড সার্কেল ওখানে অনেক বড়। সো আমরা চেষ্টা করি ঈদের যে দেশের যে ভাবটা, দেশে যেরকম আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, জামা কাপড় কেনা, আমরা ট্রাই করি মজা করার জন্য। বাট দেশের যে ব্যাপারটা, আমার দেশের যে ফ্রেন্ডরা, আমার আত্মীয় স্বজন, তারপর ঈদের চাঁদ রাতের যে ব্যাপারগুলো থাকে, এদিকে শপিং ওদিকে শপিং, তারপরে ঈদের নাটকগুলো, অনুষ্ঠানগুলো, রাইট রাইট। তো এইগুলো তো অ্যাকচুয়ালি আমি এই কারণেই আমি এবারের ঈদে খুবই মজা করছি। এবং সকাল থেকে খাওয়া দাওয়া, আমি দেখো না মোটা হয়ে গেছি। Not that much yet. You are looking stunning. No, I'm gaining. I think that's obvious. দেশের বাইরে থেকে আসলে একটু গেইনিং হয়, এটা খুব স্বাভাবিক। এটা স্বাভাবিক। বাংলাদেশে ফ্যামিলির ভালোবাসা এটা ভিন্ন, এটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। So you gonna stay for 6 months, right? Actually আমি তো জব করি ওখানে, সো আমার 2টা জব। সো ওখানে সবকিছু মেইনটেইন করা এবং দেশে এসে দেশের আমি আমার দর্শকদের অসম্ভব মিস করি। এবং আমি এটাও জানি দর্শকরা আমাকে অসম্ভব মিস করে, এই কারণে তাদের জন্য আসা এবং আমার মার সাথে দেখা করার জন্য আসা। তো আমি প্ল্যান করেছি যে নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি 6 মাস এখানে থাকবো। আচ্ছা, সো দিস টাইম তুমি খুব শর্ট টাইম আমি ব্যালেন্স করে। না দ্যাটস শুড আমি জানি ইটস গোনা টাফ ফর ইউ, বাট করতে হবে। দর্শকদের এটা ডিমান্ড, ভালোবাসা। আমার দর্শকদের জন্য আমার করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, মায়ের কোন খাবারটা এত বছর মিস করেছো? আবার ঈদে এসে মায়ের কোন রান্নাটা সবার আগে খেয়েছো? আমার হাতের যে কোনো রান্নাই আমি খুব এনজয় করি। আমার হাতের বেশিরভাগ হচ্ছে আমাদের বরিশালের হচ্ছে, ধরো যে তারা খুব একটু ঝাল, টক, মিষ্টিটা আছে, কিন্তু এগুলো খুব পছন্দ, ঝালটা স্পেশালিটি থাকে রান্নায়। হ্যাঁ। সো আমার হাতের রান্না যেরকম ভর্তা স্পেশাল, মানে তার খুবই মজা হয়। তারপর হচ্ছে মুরগির মাংস, উফ এক্সিলেন্ট। তার সবজি রান্না, মানে আমি সবজি খুব পছন্দ করি, ভেজিটেবল। সো এই তো মানে সব মায়ের হাতে রান্না। তুমি শোনো, মা কোনো কিছু শুধু চামচ দিয়ে এরকম নাড়া দিলেও তোমার মনে হবে যে এটা খুব মজা। দ্যাটস ট্রু। তো এবার কোরবানি ঈদে তোমরা কি ছিলা, গরু না ছাগল? তুমি কি?
আমি তো ইমতু ছিলাম, ইমতু আছি। রিয়েলি? আর আমি হচ্ছে পাখি। তাইলে অনেক হয়েছে, এবার রাখি। এটা ভালো ছিল। তুমি এবার হাটে তো যাও নাই, যাওয়ার সময় পাও নাই? না। কাটাকুটিতে ছিলা? না। খাওয়া খাওয়াইতে ছিলা? খাওয়া খাওয়াইতে। আচ্ছা, সাধারণত একটা কম্পিটিশন হয় কার বাড়িতে আগে রান্না হবে। তোমাদের বাড়ি থেকে মানে কোরবানির দিন গরু কোটাকুটির পরে সবার মানে আমরা যেটা করি প্রতিবেশীর বাড়িতে সবার আগে কার বাড়িতে রান্না হয়, তো ওটা একটা যায় আমাদের বাড়িতে আমরা তো খাই বলছি, না খেলে বলে যাচ্ছে খাই বলছি 10টার মধ্যে রান্না হয়ে গেছে, এরকম হয়। তোমাদের কি ওরকম হয়? আমাদের এটা হচ্ছে সবাই তো মোটামুটি মেহমানরা আসে, যাওয়া আসার মধ্যে থাকে, আর ম্যাক্সিমাম বাসায় আসে। আবার এখন যেহেতু আমি দেশে এসেছি, তো আমার আত্মীয় স্বজন সবাই চাচ্ছে যে তাদের বাসায়, হ্যাঁ মানে তারা আসার থেকে তারাই প্রেফার করে যে আমি যেন তাদের বাসায় যাই, কারণ সো এই কারণে এক্সপেকটেশনটা থাকে তাদের মধ্যে। চেষ্টা করি, বাট এখনো আমি জানি না, ঈদের পরও আমি খুব বিজি হয়ে মানে অনেকগুলো স্কেডিউল আছে, সো আমি জানি না টাইম দিতে পারবো, কিন্তু কম বেশি চেষ্টা করব। নয়তো যতটুকু চেষ্টা করবা, ওই তোমার প্রেজেন্সটাই তো আসলে ওদের হ্যাপিনেস, রাইট? সো এটার জন্য তোমাকে ট্রাই করতে হয় যে তুমি আমাদের হ্যাপিনেসের জন্য আসছো, আমরা হ্যাপি। অবশ্যই তোমার সাথে আড্ডা দিব, আমার দর্শকদের সাথে অনেকদিন পর তাদের সাথে দেখা হবে, মানে তারা দেখতে পাচ্ছে আমাকে, এটাই অনেক বড় জিনিস না? এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে তোমার কিছু বিজ্ঞাপন ছিল, তো এখন ওই বিজ্ঞাপনওয়ালারাও টিভি চ্যানেল দিয়ে ফেলেছেন, তো যার কারণে ওই টিভি চ্যানেল খুললে তোমার বিজ্ঞাপনটা ওই যে তুমি হাসলে যেন হৃদয় জুড়ে শীতল হাওয়া বইল, মনে আছে? হ্যাঁ, তোমার গলা তো খুবই সুন্দর। হ্যাঁ, আমার কণ্ঠ আরো সুন্দর। এখন গলা দিয়ে গেছি তো, টাকা দিলে কণ্ঠ দিয়ে গেতাম। এনিওয়ে, দর্শক বন্ধুরা, মোনালিসার সঙ্গে জম্পেশ আড্ডা হচ্ছে প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল নিয়ে। ছোট্ট একটা ব্রেকের পর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, সঙ্গে থাকুন। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অলরাইট, ছোট একটা ব্রেকের পর আমরা চলে এসেছি আরটিভির পর্দায়, আর আছি যে অনুষ্ঠান নিয়ে, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমি ইমতু, আর সঙ্গে মোনালিসা আছে। কিন্তু যে মোনালিসাকে অনেক বছর পরে আমরা আরটিভি পর্দায় দেখতে পাচ্ছি। মোনালিসা, সিঙ্গেল লাইফ ভালো লাগছে নাকি কনজুগাল লাইফটাই বেশি ভালো ছিল? অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, তুমি তোমার লাইফে যখন প্রত্যেকটা জিনিস, আমি যেভাবে চিন্তা করি, আমার মানে যে কোনো ক্ষেত্রে লাইফে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি মোমেন্টসগুলো এবং মেমোরিজগুলো কিভাবে তুমি এনজয় করো। হ্যাঁ, আমি রিসিভ করছি কি করে। হ্যাঁ, রাইট। সো সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড, কোনো চিন্তা নাই, কোনো ঝামেলা নাই, তুমি তোমাকে পিছুটান নাই, প্লাস হচ্ছে মানে নিজেকে নিয়ে ব্যস্ত, আর খারাপ লাগছে না। এখন ডাবল হতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু ব্যাপার আছে। তো এই যে ধরো ঠুস করে বিয়ে করছো আর ঠাস করে ছেড়ে দিছো, এই জার্নিটা আমাদের সঙ্গে শেয়ার করো, যে এই কনজুগাল লাইফটা হঠাৎ করে, আমরা তো মোনালিসাকে চিনি, মোনালিসা অ্যাজ এ পার্সন অনেক ম্যাচিওরড, বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে যে হি ওয়াজ নট ইউর মিস্টার পারফেক্ট। সো ওই জায়গাটা থেকে তুমি আগে ভাবো নাই, পরে ভাবছো কেন? দেখো, তোমার কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অ্যানসারটা তুমিই দিয়ে দিছো। সো সেটাই, যে মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, এবং তুমি যেটা বললা যে হুট করে বিয়ে করছো, ঠাস করে ছেড়ে দিছো, ইটস নট লাইক দ্যাট। মানে একটা সম্পর্ক কেউ কখনোই, একটা সম্পর্ক কিন্তু ভ্যালু অন্যরকম। মানুষ, আমরা যেভাবে, আমার মা যেটা আমাকে শিখিয়েছে, বা আমি যেটাকে মনে করি অলওয়েজ, যে কোনো সম্পর্ককে ভ্যালু দেওয়া মানে প্রপার ওয়েতে দিতে হয়, এবং শিখতে হয়, জানতে হয়, এবং এটা প্র্যাকটিস করতে হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি হয়তো বা, হ্যাঁ অবশ্যই ভুল ডিসিশন, এটা যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো সেক্ষেত্রে আমার খুব ভালো করে মানুষটাকে চিনি নেই, জানি নেই, বুঝি নেই, হয়তো বা আমাদের বোঝাপড়ার অনেক গ্যাপ, অনেক কিছুই জানি না, বাট অনেক কিছুই আছে যেটা অ্যাকচুয়ালি আমি খুব প্রাইভেট মানুষ, আমি চাই না সবকিছু, ইউ নো, ইটস মাই প্রাইভেট থিং। আই অ্যাপ্রিশিয়েট যে তুমি বিয়ে করেছো জানিয়ে, ছেড়েছো জানিয়ে, মানে তুমি কোনো লুকোচুপু করো না। আমি পার্সনটাই এরকম না, আমি খুব ওপেন থাকতে পছন্দ করি, ওপেন, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করেছি আমি আমার প্রফেশনাল লাইফে
এবং পার্সোনাল লাইফেও এবং আজকে গোসল করে আসছো কিন্তু আমি এগুলো কেয়ার করি না আমরা হয়তো বেশি হাইলাইটেড কারণ দর্শকরা আমাদেরকে ভালোবাসে দেখতে পছন্দ করে জানতে পছন্দ করে আসলে এখানে একটা ব্যাপার আছে মোনালিসা ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আমাদের সমাজ আমাদের পরিবার এমন ভাবে বোঝায় বিয়েটা যে কত বড় এবং বিয়েটা সবকিছু একটা মেয়ে সংসার ভাঙা মানে ওর জীবন ও সবকিছু শেষ আসলে কিন্তু ব্যাপারটা এমন না আবার ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে কারণ আমরা যদি এই জিনিসগুলো সিরিয়াস ভাবে যদি না নিই তাহলে তুমি লাইফের মিনিং খুঁজে পাবা না রাইট তোমার মনে হবে সবকিছু ইজি লাইফ এতটা ইজি না লাইফকে আমরা চেষ্টা করি লাইফকে ইজি করার জন্য কারণ আমাদের লাইফটা অনেক বেশি কমপ্লিকেটেড রাইট বাট আমরা ডে বাই ডে চেষ্টা করি কতটুকু স্মুথ করা যায় কতটুকু সুন্দরভাবে নিজেকে কম্প্রোমাইজ করে নিজেকে ভালো থাকা যায় হ্যাঁ সো প্রতিনিয়ত আমরা এটা চেষ্টা করছি মোনালিসা ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে এক অরিজিনাল হাসিটা এখন বের হইছে বুঝছো জামাই নামটা বলার পর কেমন জানি একটু সরি এক্স এনিওয়ে সো পাস্ট ইজ পাস্ট আই ডোন্ট কেয়ার তোমরা কি একই এলাকার দেখা হয় তোমাদের ইউএসএ তেই তো উনি আছেন আমি অ্যাকচুয়ালি এগুলো জানিও না বুঝি না আর কিভাবে অ্যানসার দিতে হয় আমি এগুলা না বলছি যে তোমার এক্স আমি কোনো কিছুই পাস্ট নিয়ে কথাই বলতে চাই না ওকে লেটস টক অ্যাবাউট প্রেজেন্ট ওকে কে আছে বলো তোমার লাইফে তুমি আছো এই মুহূর্তে আচ্ছা ওকে সো অনেক দর্শকরা জানতে চায় যে তোমার রূপের রহস্য কি why you are not getting old what's the secret tell me the secret is আমার দর্শকদের ভালোবাসা কারণ তারা চায় না আমি আমার বয়স হয়ে যাক আমি বুড়া হয়ে যাই সেটা চায় না তারা এত ভালোবাসে আমাকে আমার মনে হয় এই কারণে আমার বয়স বাড়ছে না আর এই যে গ্ল্যামারাস আমরা মোনালিসাকে যেমন দেখেছি আমি বলবো মোনালিসা আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছে সো হাউ ডিড ইট হ্যাপেন আমেরিকান কস্টিউম আমেরিকার টয়লেট্রিজের কারণে ওটা না ওটা ওরকম না আমার মনে হয় আমি বেশি পরিশ্রম করি এই কারণে আচ্ছা আচ্ছা ওখানকার লাইফ কি অনেক বেশি হার্ড ওয়ার্কিং না না সেম থিং এখানে কি তুমি কষ্ট করো না এখানে তো এটা কষ্ট না এটা সুপার কষ্ট ইয়া সো সেম থিং ওখানে কোনো কিছু এত ইজি না লাইফে তুমি মনে করবা যে হ্যাঁ আমরা দেখতে হয়তো বা মনে করি যে ও মাই গশ আমেরিকান লাইফ ডলারে মানে সব ডলার এখান থেকে পড়তেছে ওখান থেকে বাট ইটস নট ইজি মানে যে কোনো কাজ যে কোনো জায়গা তুমি যখন বিলং করবা সেই জায়গাটা প্রপার ওয়েতে তোমাকে অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় হ্যাঁ এবং এটা কিন্তু এত ইজি না বাট আলহামদুলিল্লাহ আমি সব অ্যাডজাস্ট করে নিয়েছি এবং আমি অনেক ভালো আছি বলতে গেলে ভালো তো আছো তারপর দর্শক চায় যে তুমি আবার বিয়ে করো ভালো থাকো একটা সুখী ইউ নো হোয়াট যখন আমাকে বলেন আপনি বিয়ে করছেন না কেন বা আপনার বিয়ে নিয়ে প্ল্যান কি চিন্তা ভাবনা করছি বা মানে মনে হচ্ছে আমার এই পুরো দায়িত্বটা না আমি আমার দর্শকদের উপরেই ছেড়ে দিতে চাই আপনারা খুঁজে নেন হ্যাঁ কারণ কি এখনকার দিনে শুনো বিয়েটা তারপর হচ্ছে সংসার তুমি যেভাবে করবা মানে অ্যাজ এ মানে সেলিব্রিটিদের যে লাইফস্টাইল বা তারা কোথায় বিয়ে করবে কার সাথে থাকবে বাচ্চা কিরকম হবে সবকিছু দর্শকরাই যেন ঠিক করে দেয় হ্যাঁ ইটস ইজি ফর মি অ্যান্ড ইজি ফর দেম মানে কি তারাই ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি কার সাথে আমাকে দেখতে পছন্দ করে তার সাথেই বিয়ে দিবে তারা সব খরচটা বিয়ের খরচটাও তারাও সবকিছু দিবে আমি জাস্ট আমাকে বললেই হলো তুমি গিয়ে জাস্ট কবুলটা বলবা আমি জাস্ট কবুল বলবো এবং সবকিছু তারাই নির্ধারণ করুক কারণ কি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ রাইট না এখন সংসার তুমি করবা সেটাও কিন্তু ভয়ে ভয়ে করতে হবে যে আমার মনে হয় যে সংসার করলেও দর্শকদের অনুমতি নিয়ে করতে হবে এক্স্যাক্টলি একটা মিক্স দাও সালমান খানের মতো দেখতে টম ক্রুজের মতো হাসি শাহরুখ খানের মতো ডান্স কম্বিনেশনটা কিন্তু খুবই জোশ মানে তুমি যা বলছো এরকম যদি পাওয়া যায় হ্যাঁ কোনো সমস্যা নেই আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই ওকে ফাইন আমি তো মশলা দিয়ে দিলাম ওটার সাথে মিলান তারপর মোনালিসারে গিলান ঠিক আছে এমনও হতে পারে মোনালিসার এই শর্ট ভিজিটের মধ্যে বিয়েটা হয়ে যেতে পারে আচ্ছা আমি যে ভালো কাজ করছি ভালো আছি এটা কি তোমার সহ্য হচ্ছে না আমি কিন্তু একটু আগেও বলেছি ভালো আছো এটাই তো সবচেয়ে বড় কথা হ্যাঁ বিয়ে যে কোনো সময় করা যায় ইটস নট এ বিগ ডিল বাট আমি যে অনেক ভালো আছি নিজের কাজে ফোকাস মোনালিসা একটা রিকোয়েস্ট শোনো বিয়ে যে কোনো সময় করো না গায়ে হলুদের পরে করো ঠিক আছে ইজ দ্যাট ওকে কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক তুমি যখন বাংলাদেশ ছেড়ে চলে গেছো তখন কিন্তু বাংলাদেশে ধরো জুটি বেঁধে একটা প্রথা ছিল জুটি প্রথা আমাদের নাটকে ওটা ছিল মোনালিসা সজল এটাই আমরা বেশি দেখেছি আর সম্ভবত তুমি যখন চলে যাও আমরা দুটা জুটি দেখেছি একটা তানজিন তিশা নিশো আর অপূর্ব মেয়ে যাবেন এখন এসে কিন্তু ওই জুটি প্রথাটা সেই অর্থে নেই তো তুমি এসে এটাকে ক্রাইসিস মনে করছো নাকি এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখছো আমি মনে করি যে টাইমিংটা রাইট একটা টাইমিং থাকে এক্স্যাক্টলি ভালো লাগার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে
সো প্রত্যেকটা জিনিসেরই একটা টাইমিং থাকে, হ্যাঁ। সো দর্শকদের ক্ষেত্রেও আমার মনে হয় যে একটা টাইম ছিল যে জুটি হিসাবে মানুষকে দেখতে, মানে আমাদেরকে দেখতে পছন্দ করত। রাইট, হ্যাঁ। যখন এটা অনেক বেশি হয়ে গেছে তখন দর্শকদের টায়ার্ডনেসটা চলে এসেছে এবং তারা তখন ডিসিশন নিল বা তারা হয়তো দেখতে চায় একটু ডিফারেন্ট ভাবে, তাই না, আর্টিস্টদেরকে। সো প্রত্যেকটা জিনিসই সময় থাকে এবং পরিবর্তন হয়। আমি প্রত্যেকটা সময়কে অনেক বেশি ওয়েলকামিং জানাই এবং এখন যেটা হচ্ছে সেটাও ঠিক আছে, বাট আমার মনে হয় যে আরেকটু কোয়ালিটিফুল কোনো কিছু হলে বা একটু যদি আমরা একটু গুছিয়ে কাজ করি, হ্যাঁ, তাহলে আমরা যেভাবে আমরা আর্টিস্ট হিসাবে নিজেরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আমার মনে হয় দর্শকদের ক্ষেত্রেও দেখার যে ব্যাপারটা থাকে, রুচির যে ব্যাপারটা থাকে, এখন তো যে কোনো কিছুই ওপেন, সবার কাছে ওপেন এবং অনেক ফালতু জিনিস ভাইরাল হচ্ছে, অনেক ফালতু জিনিস মানুষের অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কারণ আমি জানি না এটা কিভাবে কি হচ্ছে, বাট কোয়ালিটিফুল জিনিস সবসময় আমাদের দেখানো উচিত মানুষকে এবং বোঝানো উচিত যে আপনার রুচিটা এই, মানে একটা রুচির একটা ফরম্যাট থাকা উচিত। অলরাইট, আই গট ইউর পয়েন্ট। তুমি যখন চলে গেছো, বারবার আমি ওভাবেই কম্পেয়ার করছি, একটা টাইম ল্যাপস। আচ্ছা, হুইচ ইয়ার ইউ লেফট? 2013। তারও একটু আগে যাই, মানে তুমি তখনও বাংলাদেশে আছো, দেখা গেছে তখন টেলিভিশনই ছিল সর্বে সর্বা। টেলিভিশনই স্ক্রিপ্ট সিলেক্ট করে দিতেন, টেলিভিশন বাজেট ঠিক করে দিতেন। তখন অনেক বাজেট, এখনো অনেক বাজেট ছিল, কিন্তু তখন টেলিভিশন কোয়ালিটি নিয়ে খুব বেশি এমফাসাইজ করতেন। এখন টেলিভিশনের চেয়ে অডিয়েন্স অ্যান্ড স্পন্সর অনেক বেশি ভাইটাল হয়ে গেছে। এখন টেলিভিশন অ্যান্ড দ্য ডিরেক্টরস, দে হ্যাভ টু কনসিডার দ্য স্পন্সর অ্যান্ড দ্য অডিয়েন্স মেন্টালিটি। তোমার এসে কি মনে হচ্ছে, আমাদের কাজটা কি আগের চেয়ে ডেভেলপ হয়েছে না আগের চেয়ে একটু ডিমোশন হয়ে গেছে? দেখো, সবকিছু একটা ইন্ডাস্ট্রি কিন্তু একটা হিউজ, মানে অনেক বড় একটা ক্ষেত্র, রাইট? তো সেক্ষেত্রে চেঞ্জেস গুলো আসবেই, হ্যাঁ, এবং কম্পেয়ার করতে হবে আমাদের যে আগের থেকে এখন কতটুকু বেটার। আমরা পজিটিভ ভাবে চিন্তা করি, পজিটিভ ভাবে দেখি, এবং খারাপ অনেক কিছুই আছে যেটা অ্যাকচুয়ালি এটা থাকবে সারা জীবন, রাইট? ওটা নিয়ে কথা বললে বা ওটা নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তো আমার মনে হয় আমরা কতটুকু আরো ইমপ্রুভ করব, কতটুকু করা যায়, ওটাতে বেশি ফোকাস করা উচিত, ওটা নিয়ে চিন্তা করা উচিত। এবার আরেকটা কোশ্চেন, যখন তোমরা ছিলে রাস্তায় বেরোলে একটা ফিডব্যাক পেতে, সাংবাদিকদের ফোন পেলেই বুঝতে আমার এই প্রজেক্টটা অনেক হিট করেছে। তুমি হারলেনের একটা শোতে গিয়ে বলেছো যে আগে আমাদের গিয়ে ইন্টারভিউ দিতে হতো। না, আমি বলেছি এটা রং। আমি বলেছি যে সাংবাদিকরা আগে আমাদের কাছে আসতো ইন্টারভিউ নেওয়ার জন্য, রাইট? হয়তো পত্রিকা অফিসে একটা বড় একটা, হ্যাঁ, ওভাবে আমাদের যেতে হতো। আমি সেটা মিন করেছি। এক্স্যাক্টলি, আমিও তো শেষ করিনি, হয়তো এইজন্য মিস ইন্টারপ্রেট হয়ে গেছে। তো তুমি বলেছো আগে আমাদের পত্রিকা অফিসে যেতে হতো, আমাদের টিভি চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিতে হতো, আর এই মুহূর্তে আমার সামনে এতগুলো জার্নালিস্ট মাইক দেখে আমার ভীষণ ভালো লাগছে। পার্থক্যটা তুমি বুঝতে পেরেছো। আগে একটা সময় ছিল আমরা কলকাতার মুভি, কলকাতার নাটক নিয়ে আমরা আলাপ করতাম, মুম্বাইয়ের ফিল্ম নিয়ে আমরা আলাপ করতাম। এখন মুম্বাইয়ের লোকরা আমাদের প্রজেক্ট নিয়ে কথা বলে, ভারতের, পাকিস্তানের কন্টেন্ট ক্রিয়েটররা আমাদেরকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। এই যে একটা ভাইস ভার্সা এন্ড রিভার্স যে একটা রিয়েলিটি, এটাকে তুমি এখন কিভাবে অ্যাপ্রিশিয়েট করছো বা এনজয় করছো? আমি দারুণ ভাবে অ্যাপ্রিশিয়েট করি এবং আমার খুব ভালো লাগে। কারণ দেখো, একটা সময় আমাদেরও, আমরা আর্টিস্ট হিসাবে খারাপ লাগতো যে কেন বাইরে থেকে আর্টিস্ট, অন্য দেশের আর্টিস্ট কেন এখানে কাজ করবে, বা তাকে বেশি কেন আমাদের থেকে প্রায়োরিটি দেওয়া হবে, কেননা আমাদের নিজেদেরকে আমরা নিজেরা প্রমোট করি। আগে আমাদের বলতে হবে যে ইয়েস ওরা সুপারস্টার, তাহলে না বাইরের দেশের মানুষ বলবে যে ওরা সুপারস্টার। তুমি দেখো অন্য দেশে কিন্তু তারা তাদের নিজেদের যে সম্পদ, যে আর্টিস্ট, এটা কিন্তু একটা বিশাল বড় সম্পদ। তাদেরকে কিন্তু অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক কিছু। একজন আর্টিস্ট মানে কিন্তু একটা পুরো দেশের একটা অংশ, তাকে সে কিন্তু লিড করে, তাই না? তাকে দেখে কিন্তু মানুষ অনেক কিছু শিখে, জানে, ভালোবাসে, ভালো লাগে, বা অনেক কিছু তাকে দেখে মানুষ ফলো করে, রাইট? সো ওই জিনিসগুলো যে আমাদের দেশে তখন যেটা হতো যে বেশিরভাগ প্রায়োরিটি দেওয়া হতো বাইরের আর্টিস্টকে, বাইরের সবকিছু। তখন ওই জিনিসটা খুব অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার খুব কষ্ট লাগতো, বা আমরা অনেক হার্ট হতাম যে কেননা আমাদেরকে সেভাবে সেই জায়গাটাকে আমরা আমাদের নিজেদেরকে সাপোর্ট দিই, আমরা নিজেদেরকে গড়ে তুলি, তাই না? বা হ্যাঁ, কিছু ভিন্নতার জন্য আমরা বাইরে থেকে আমরা আর্টিস্ট এনে কাজের ভিন্নতার জন্য আমরা করতেই পারি, তাই না? কিন্তু
আমাদের ক্ষেত্রে দেখো, আমাদের কোনো আর্টিস্ট, আমাদের কিন্তু অনেক যারা আর্টিস্টরা কাজ করছে বাইরে, এখন অনেক কম বেশি অনেক আর্টিস্ট আমাদের বাইরের পার্শ্ববর্তী দেশের সাথে কাজ করছে। আমার খুব ভালো লাগে, কারণ একটা সময় ছিল যে তারা আমাদেরকে সেভাবে মনে করতো যে হ্যাঁ আমরা বাংলাদেশি, আমাদের ওরকম প্রপার আমাদের একটা রিচ, আমরা কিছু জানি না আমাদের ট্যালেন্ট বলতে গেলে তারাই আছে, হ্যাঁ। আর কোনো আমাদের কোনো কোথাও কিছু নেই। কিন্তু এখন দেখো পুরোটাই চেঞ্জ, রাইট? কারণ বাঙালি অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে আমাদের মিডিয়া সেক্টর বা আমাদের ইন্ডাস্ট্রি এত ট্যালেন্টেড ছেলেমেয়েরা কাজ করে এবং এটা আনবিলিভেবল, মানে এত সূক্ষ্ম, এত নাইস, এবং তাদের যে শেখার যে ব্যাপারটা, তুমি চিন্তা করো ইন্ডাস্ট্রি, আমার গ্যাপ হচ্ছে প্রায় 6 বছর, রাইট? 6 বছর আগে আমি কাজ করে গিয়েছি এবং 6 বছর পরে আমি এসে দেখছি যে টোটালি হচ্ছে ইউটার্ন। তুমি সিনেমার কথা মনে করো, মানে ধরো, যদিও আমাদের সিনেমার আমি ফিল করি যে আরো অনেক বেশি ছবি আসা উচিত, একটা বাজেট তৈরি করা উচিত। আমার রিকোয়েস্ট থাকবে যারা বড় বড় পর্যায়ে যারা আছেন তাদের, আমাদের ইন্ডাস্ট্রিকে আরো গ্রো করতে হলে তাদের সাপোর্ট খুবই দরকার। সো যারা বড় বড় অবস্থানে আছেন তাদের সাপোর্ট আমাদের দরকার ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য। সো আরো যেন একটা ছবি 2টা ছবি দিয়ে আমরা মানে এটাকে কাউন্টেবল না, আমাদের বছরে 12-15টা সুপার ডুপার বাম্পার হিট ঐতিহাসিক আমরা প্রজেক্ট হওয়া উচিত, এবং আমাদের আর্টিস্টদেরকে গ্রুমিং করে তাদেরকে মানে ধরে রাখতে হবে, রাইট? এবং আরো ছেলে মেয়ে, আরো অভিনেতা অভিনেত্রী তৈরি করা উচিত। অনেকে বলতো যে মোনা তুমি কেন ফিল্ম করো না, তো এইটার উত্তরের সমাধানটা আমরা কবে পাবো? সমাধানটা হচ্ছে তখনকার সময় না, আমি অনেক মানে কাজ করছি, ব্যস্ত আমি বিজ্ঞাপন এবং নাটক নিয়ে। সিনেমা ব্যাপারটা আমার কাছে অনেক বড় ব্যাপার, মানে আমার মনে হতো যে আই এম নট ফিট ফর দিস বিগ স্ক্রিন। অনেক কিছু আছে যেটা আমরা বয়সের সাথে সাথে, ম্যাচুরিটির সাথে সাথে এখন বুঝতে পারি, এখন ফিল করতে পারি যে ফিল্ম ব্যাপারটা অ্যাকচুয়ালি এত না, মানে এত খুব সহজ কিছু না, এটা অনেক কিছু ব্যাপার। এখানে তুমি বড় পর্দায় একজনকে অনেক সূক্ষ্মভাবে দেখছো, মানে আমার একটা বড় স্ক্রিনে আমি দেখতে, অ্যাজ এ দর্শক আমি চাই যে আমার দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, আর হচ্ছে আমি কতটুকু মানে ওটার সাথে রিলেট করতে পারছি, বুঝতে পেরেছি। ভেরি ইম্পর্টেন্ট গল্পের সাথে। এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্রেকে যাওয়া। দর্শক বন্ধুরা, ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে আছি আমি আর মোনালিসা। আড্ডা নিয়ে ফিরবো ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অলরাইট ফ্রেন্ডস, ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি আরটিভির বিশেষ আয়োজন, ঈদের আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় লাস্যময়ী, হাস্যময়ী, সুন্দরী, এভারগ্রিন, যদিও বয়স অনেক কম, তারপরে এভারগ্রিন বললাম, মোনালিসা। আমরা ফিল্মে ছিলাম। তো এই যে এখন ফিল্মের গ্রাউন্ডটাও কিন্তু অনেক বড় হয়েছে, আমাদের আরটিভির ওটিটি প্ল্যাটফর্ম আছে, তারপরে তো চরকি, তারপরে ভারতেরও ওখানে হইচই আছে, যেখানে অনেক বড় বড় বাজেটের ভালো ভালো কাজ হয়। সেগুলো নিয়ে তোমার কি প্ল্যান? সেগুলো নিয়ে আমার অনেক কিছু প্ল্যান আছে, কথা হচ্ছে। ওকে, দেখি ইন ফিউচারে কি করা যায়, মানে সামথিং কিছু করলে ডিফারেন্ট কিছু করার চেষ্টা। আরটিভির কাছ থেকে কি এক্সপেক্ট করো বলো? আরটিভি তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, রাইট? খুব কাছের আরটিভি। সো আরটিভির অনেক ভালো ভালো প্রোগ্রামে আমি আসতে পেরেছি, কাজ করেছি, একটা অন্যরকম সম্পর্ক। আরটিভির যে কোনো ভালো কাজেই আমরা আছি পাশে, অলওয়েজ। সো মোনালিসাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখলে আমারও খুব ভালো লাগবে দর্শক হিসেবে। অবশ্যই আমারও ভালো লাগবে ভালো কিছু করার জন্য, ভালো কাজ করার জন্য। এক্স্যাক্টলি, নতুনরা এখানে অনেক কাজ করছে, সো তাদের সাথে কাজ করার ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হবে। নতুনদের মাঝে কার কার কাজ তোমার ভালো লাগে? এখন তো অনেক, আমি সবার সাথে আমার মানে পরিচয় এরকম নাই, বাট তাদের কাজ দেখি কম বেশি অনেকেই আছে। সো স্পেসিফিক ভাবে নাম বলতে চাই না, দুই একজনের, বাট সবাই ভালো কাজ করছে। কয়েকটা প্রজন্ম তো ঢুকে গেছে যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে এসেছে, অনেকে টিভি চ্যানেল থেকে এসেছে, ওরা কেমন করছে ওভারঅল? নাম যেহেতু বলতে চাচ্ছ না, এবার কাজের কোয়ালিটি, ওদের পারফরমেন্সটা বলো। ওদের প্রেশারটা মনে অনেক বেশি, কারণ প্রতিনিয়ত তাদের চেষ্টা থাকে যে নতুন আরো কিভাবে কাজের মাধ্যমে দর্শকদের কাছাকাছি যাওয়া যায়, কারণ দর্শকদের এক্সপেকটেশন কিন্তু অনেক, তারা কম্পেয়ার করে এখন বলিউড হলিউডের সাথে আমাদের কাজকে। সেই পর্যায়ে যদি আমাদের কাজগুলো সেরকম না হয়, সো আমার মনে হয় যে তাদের চ্যালেঞ্জটা আরো অনেক বেশি। অ্যাজ এ দর্শক বলো, অ্যাজ এ আর্টিস্ট বলো,
আমি তো অনেক হ্যাপি তাদের কাজে, কারণ তারা প্রতিনিয়ত চেষ্টা করছে ডিফারেন্ট কিভাবে আরো ভালো মতো আরো ডিফারেন্ট কি দেওয়া যায় দর্শকদের। ওখানে অ্যাকচুয়ালি আমার কোনো কমপ্লেন নেই। অফ ট্র্যাক বা অনেকে বলে সুরসুরি মার্কা কিছু প্রজেক্ট থাকে, কিন্তু এগুলো আসলে পুরস্কৃত হয় বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে। এই ধরনের কাজগুলোর খিদা তোমার মনে কতটুকু আছে? অনেক, কারণ হচ্ছে নর্মালি আমাকে সবসময় মানুষ খুব গ্ল্যামার ভাবে বা হাসি খুশি, হয়তো বা কোনো ক্যারেক্টার আমি করেছি, আমি ম্যাক্সিমাম ক্যারেক্টার মানে নাটকের অভিনয় করেছি অনেক রাগী ক্যারেক্টার, মানে আমার অনেক থাকে না বড় লোকের মেয়ে, খুব রাগী, নাকুচা, হ্যাঁ, তারপর হচ্ছে শুধু ডমিনেট করে হচ্ছে বয়ফ্রেন্ডকে, এরকম ম্যাক্সিমাম ক্যারেক্টারে আমি অভিনয় করেছি। বাট লাস্ট থেকে আমি 2018-এ অনেক কিছু ডিফারেন্ট কাজ করেছি নাটকে। বাট আরো করার যে মানে ক্ষুধাটা, সেটা তো থাকবে যে কোনো আর্টিস্টের ক্ষেত্রে। যে অ্যাসান অবস্টিকল কিছু অবসেশনাল সেনসেশনাল সিন করেছেন যেগুলো আমাদের দেশে সম্ভব না, কিন্তু ওই দেশে উনি অবলীলায় করে গেছেন। তোমাকে যদি এরকম করতে হয়, এখন এক একজনের আর্টিস্টের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে স্ট্র্যাটেজি, যে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চাই দর্শকদের, বা আমি আমাকে নিজেকে কিভাবে দেখতে চাই। জয়াপুর ব্যাপারটা হচ্ছে টোটালি সে আনডাউটেবল যে সে ডিফারেন্ট, মানে শি ইজ অসম, রাইট? এবং তার সাথে অ্যাকচুয়ালি কারোর সাথে কেউ কম্পেয়ার করা উচিত না আমাদের। সো ডিপেন্ড করে কে কিভাবে প্রেজেন্ট করে, কে কিভাবে চায়। কিন্তু অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমি মনে করি একজন শিল্পীর ক্ষুধাটা সবসময় থাকে ডিফারেন্ট ক্যারেক্টারে অভিনয় করার যে সুযোগটা, নিজেকে ভাঙতে গড়তে। একজন ক্যারেক্টারকে যখন ডিরেক্টর মার্ক করে দেয় যে তোমাকে এই ক্যারেক্টারটা প্রেজেন্ট করতে হবে দর্শকদের, ওটা বেশি খুব চ্যালেঞ্জিং। এবং ওইটা একজন আর্টিস্টের ক্ষেত্রে বিভিন্ন ডিফারেন্ট ক্যারেক্টার কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, ওটা অনেক বেশি ম্যাটার করে। মোনালিসার অনেক ভক্ত আছে, অনেক শুভানুধ্যায়ী আছে, অনেক ফলোয়ার্স আছে, কিন্তু বর্তমানে এই ভিউর যুগে এই যে মোনালিসা যে কাজগুলো করতে যাচ্ছে, ওই ভিউর ব্যাপারটাকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিনা জানি। আমি খুব শুনি এই ব্যাপারগুলো যে ভিউর উপর ডিপেন্ড করো, ফলোয়ার্সের ব্যাপারে ডিপেন্ড করে, যে একজন আর্টিস্টকে মাপকাঠির মধ্যে তাকে দাঁড় করানো, যে কতটুকু ভিউ বেশি হলে সে ভালো আর্টিস্ট, মানে আই ডোন্ট নো। আমি অ্যাকচুয়ালি এই কথা আমি শুনতেও চাই না, আমি অতটা বদারও না। আমি চাই কাজ। থ্যাংক ইউ, লাভ ইউ। সো ওটাই আমার কাছে ম্যাটার করে, এবং বাকি সব আই ইগনোর। সো আমরা ফিল্ম গেল, ওটিটি গেল, বিজ্ঞাপন, এসে কি বিজ্ঞাপন করছো? প্ল্যানিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সো আবার যখন নেক্সট টাইম আসবো তখন হয়তো বা ডিফারেন্ট কিছু করবো। Why this Eid is special in your life? হয়তোবা এই ঈদের ব্যাপারটা, যে আমি অনেকগুলো ঈদ মিস করেছি। সো এখন যেহেতু দেশে এসেছি এই ঈদে, আমার জন্য এটা অনেক বেশি স্পেশাল। কারণ আমার মা, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবার সাথে, এবং কলিগস সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে এত বছর পর। সো এটা অবশ্যই এটা আমার জন্য স্পেশাল এই ঈদটা, এবং এটা আমার মেমোরিতে একটা জায়গা করে থাকবে। আবার তো চলে যাবা, মাকে মিস করবা, আমাদেরকে মিস করবা। সো না, আবার চলে যাবো, আবার চলেও আসবো। চলে আসবা। আর যখন মিস করো, কি করো তখন? এখন তো ভিডিও কল থাকে, ভিডিওতে কথা বলি। ওই কি করস? সবসময় কথা হয়। আর ইউএসএতে মানে যারা প্রবাসীরা আছেন, বাঙালিরা, একটা হিউজ বড় একটা কমিউনিটি আছে আমাদের বাঙালি। তারা চায় যে একসাথে থাকতে, দেশকে যেভাবে মিস করে, তারা সবসময় চায় যে দেশের যে ব্যাপারগুলো থাকে, অকেশনগুলো যেগুলো হয়, সেলিব্রেট যেভাবে আমরা করি, তারাও সেইমভাবে চেষ্টা করে তারা সেলিব্রেট করতে পারবে। বুঝতে পেরেছি। আই এম সো স্যাড যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ অংশে চলে এসেছি। তোমাকে বিদায় দিতে ইচ্ছে করছে না, বাট এই যে দর্শক বন্ধুরা তোমার দিকে তাকিয়ে আছে, তারা যাচ্ছে, তাদেরকে তুমি কিছু বলো। অবশ্যই, আমি আমার দর্শকদের অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব, এবং আপনারাও আমার সেই, আমি চাই যে আমার দর্শকরা যেন আমাকে সেভাবেই ভালোবাসে। এবং আরটিভির দর্শকদেরও অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, এবং উই লাভ ইউ টু। এত ব্যস্ত সময়ের মধ্যেও তুমি এসেছো, আমাদের সময় দিচ্ছ, স্পেশালি ফ্রম মি। আই লাভ ইউ। অলরাইট ফ্রেন্ডস, দিস ইজ ইট। আমাদের মোনালিসার সঙ্গে খানিক আড্ডায় যদি এতটুকু তার ভাবনাগুলো, আপনাদের মনের মাঝে যে প্রশ্নগুলো, তার খোরাক যদি জোগাতে পারি, তাহলে বুঝবো আমাদের আজকের এই আয়োজন সার্থক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির অন্যান্য ঈদের আয়োজনের সঙ্গেই থাকবেন। নিজের সুস্থতা সবার আগে, সো নিজের খেয়াল রাখবেন। আর মোনালিসা যেটা বলেছে, ভালোবাসা, অনেক বেশি ভালোবাসবেন, অনেক বেশি ভালোবাসা পাবেন। আমার পক্ষ থেকেও ভালোবাসা। আজ বিদায়।